আহমাবাদ দর্শক, আমরা স্পাইনাল কর্ড সম্পর্কে আগে বলেছিলাম, আজকে আবার একটু সামারি টানতে যাচ্ছি। স্পাইনাল কর্ড কোথেকে শুরু হচ্ছে? C1 থেকে L2 লোয়ার বর্ডার। হ্যাঁ, এখন এই স্পাইনাল কর্ড আছে কোথায়? স্পাইনাল কর্ড হচ্ছে এটা, এই যে ভিতরে। হ্যাঁ, এগুলো হলো পেরিফেরাল নার্ভ। আর স্পাইনাল কর্ড কোথায় আছে? ভিতরে, এই ভিতরে আছে। এখানে পুরো সরু একটি প্রায় সাদাটে একটি নিউরনের একটি কানেকশন স্পাইনাল কর্ড। আমরা যে অনেক সময় মুরগির খাই না, গলা খাই, অনেক সময় দেখবেন যে গলা থেকে যে সাদাই বের হয় দেখবেন মাঝখান দিয়ে, ওইটাই হচ্ছে স্পাইনাল কর্ড মুরগির আর আমাদের মানুষেরই। এখন এই L2 5 4 3 2 এই টুর এই জায়গাটাতে আমাদের যদি বলি, আমাদের এইটা হচ্ছে লোয়ার বর্ডারে আমাদের স্পাইনাল কর্ড শেষ। এখন এই স্পাইনাল কর্ডের এই অংশে আমাদের কি থাকে? এই অংশটা স্পাইনাল কর্ড, এটাকে বলবো আমরা কোনাস মেডুলারিস। কোনটা? পিছনের কোনাস মেডুলারিস। এখন এটার পরের থেকে অনেক চুলের মতো এই যে নার্ভগুলো, হ্যাঁ, এই যে নার্ভগুলো, এগুলো এই সমস্ত নার্ভ, এই সেক্টাল 1 2 3 L1, এগুলো সমস্ত নার্ভগুলোর গোড়া এখান থেকে শুরু হয়ে ওই ছিদ্র দিয়ে, কোন ছিদ্র দর্শক লক্ষ্য করেন, ওই ছিদ্র দিয়ে নিচে গেছে, বেরোয় নাই, নিচে দিয়ে গিয়ে যখন যে রুট, তখন সেই রুটে বেরোইছে। সে এই S4 এর নার্ভ রুটটা এখানেই গোড়া, কিন্তু এখান থেকে আস্তে 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 এখান দিয়ে বেরিয়েছে, কিন্তু ওখান থেকে শুরু। অতএব এই জন্য বলা হয়েছে যে ভার্টিব্রাল কলাম এখানে শেষ, বাট স্পাইনাল কর্ডের সেগমেন্ট কিন্তু তারা অনেক উপরে। সেগমেন্টের নার্ভ ফাইবার এটা, কিন্তু সেগমেন্টের রুটটা কিন্তু অনেক উপরে। রুটটা এখান থেকে আসলেও সেগমেন্টটা কিন্তু এখানে। অতএব ভার্টিব্রাল কলাম অনেক নিচে নেমে গেছে, স্পাইনাল কর্ডের সেগমেন্ট উপরে উঠে আসে। কেন হয়েছিল এই কথা আমরা বলছিলাম যে আমাদের বাচ্চা যখন আমাদের ভূমিষ্ঠ পেটে থাকে, তখন এই স্পাইনাল কর্ডটা পুরো শেষ পর্যন্ত থাকে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে স্পাইনাল কলামটা খুব দ্রুত বড় হয়, আর স্পাইনাল কর্ডটা ওই জায়গায় থেকে যায়, যার ফলে আমাদের এই যে একটা অসমন্বয়, কলামটা বড় কিন্তু স্পাইনাল কর্ড এখানে শেষ। এটা খুব খেয়াল রাখতে হবে। স্পাইনাল সেগমেন্ট উপরে, স্পাইনাল নার্ভগুলো অনেক নিচে চলে আসছে, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ, মানে এটার সাথে আমাদের অনেক কিছু জড়িত। যে কথা বলছিলাম, এই যে নার্ভ রুটগুলো, এটাকে বলা হয় কর্ডা ইকুনা। কী বলা হয়? এটা কর্ডা ইকুনা, ভয়ালিজের মতো এটা নিজে আসছে, কর্ডা ইকুনা। তাহলে আমরা বলছিলাম যে কোনাস মেডুলারিস আর কর্ডা ইকুনাস সিনড্রোম, এটাও আমরা আলোচনা করেছিলাম। কোনাস মেডুলারিস একটা স্পাইনাল কর্ডের একটি প্রবলেম। কোনাস মেডুলার যদি হয়, তাহলে স্পাইনাল কর্ডের সমস্যা, যেটা আপার মোটর নিউরন লিশন হবে। তার মানে হচ্ছে যে এটা রিফ্লেক্সগুলো এক্সাজারেটেড হবে, টোন থাকবে, হাইপার টোন থাকবে, মাসেল ওয়েস্ট হবে না। হ্যাঁ, এবং এই যে এটার যে বাউল ব্লাডার, প্রস্রাব পায়খানার অনুভূতি বা বন্ধ হয়ে যাওয়াটা অনেক দ্রুত হতে পারে, স্পাইনাল কর্ড যেহেতু মানে দ্রুত হতে পারে। কিন্তু যদি কোনাস মেডুলারিস এই নার্ভ রুটে যদি সমস্যা হয়, এবং এটার কারণে যদি সাধারণত কোনাস মেডুলারিস সিনড্রোমটা দুই পাশেই হয়, বাট কর্ডা ইকুনাস সিনড্রোম ইউজুয়ালি ইউনিলেটারাল হয়, এবং এক পাশ যখন হবে তখন এক পাশের ধীরে ধীরে আস্তে আস্তে প্রস্রাব পায়খানা অনুভূতি বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি এই সিমটমগুলি তো থাকলোই। তাহলে মোটামুটি কর্ডা ইকুনাস সিনড্রোম আর কোনাস মেডুলারিস, এই কয়টা কথা আমাদের সবসময় আমাদের একদম ঝরঝরা রাখা লাগবে, এখানে কোনো কনফিউজ থাকা যাবে না। দর্শক, একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে আমরা যদি এই স্পাইনাল কর্ডের যদি একটা সেগমেন্ট করি, সেই স্পাইনাল কর্ডের সেগমেন্ট যদি আমাদের এটা এরকম হয়, দেখা গেলো এটা একটা আমাদের স্পাইনাল কর্ড। হ্যাঁ, আমাদের এই স্পাইনাল কর্ডের, আচ্ছা, এটা হচ্ছে গ্রে ম্যাটার, এটাকে আমরা বলি গ্রে ম্যাটার। কিন্তু প্রশ্ন হচ্ছে স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার ভিতরে, আর ব্রেনের গ্রে ম্যাটার কিন্তু বাইরে। অর্থাৎ আমি যদি বলি একটা ব্রেন যদি এরকম আঁকি দর্শক, এটা যদি আমাদের ব্রেন হয়, তাহলে ব্রেনের গ্রে ম্যাটার বাইরে আর হোয়াইট ম্যাটারটা ভিতরে, আর স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটার ভিতরে, হোয়াইট ম্যাটারটা বাইরে। এই কথাটা আমাদের খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের যে পরবর্তী যে প্রশ্নটা হচ্ছে, আমাদের যে অ্যাসেন্ডিং কলাম এবং অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট, এটা আমাদের আরেকটু পড়াইছি, আমরা দেখব। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর ডিসেন্ডিং ট্র্যাক্ট বলতে আমরা কী বোঝাচ্ছি? আমরা বলেছিলাম যে পোস্টেরিয়র, আমাদের এই যে এটা যদি আমাদের একটি স্পাইনাল কর্ড হয়, সেই স্পাইনাল কর্ডের এটা যদি ভেন্ট্রাল হয়, মানে সামনের দিকে, এটা যদি ডরসাল হয়, তাহলে ডরসাল এটা যদি আমরা করি, এটা যদি এদিকে টানি, লেটারাল মিডিয়াল, দুই সাইডে দুইটা কলাম হবে, আসবে। ডরসাল কলাম থেকে আমাদের কি আসবে? ভাইব্রেশন পজিশন, এই জিনিসগুলো আমাদের ডরসাল রুট থেকে আমাদের উপরে উঠে ব্রেনে যাবে। হ্যাঁ, এবং আমরা এখানে কি বলেছিলাম, যে এটা যদি আমাদের স্পাইনাল কর্ড হয়, আর এই উপরে এক থাম উপরে একটা বৃদ্ধ আঙ্গুলের এই অংশটাকে বলতেছে আমরা কি? মিড ব্রেন। হ্যাঁ, মিড ব্রেন মানে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে আমরা বলছিলাম যে এই যে ডরসাল কলাম দিয়ে যেই আমাদের ভাইব্রেশন পজিশন যে চারটা উপর দিকে উঠতেছে, উঠার পর ওই
সে যদি আমার রাইট সাইড থেকে যদি এই কলামগুলো উপর দিকে উঠে এটা ঠিক মেডুলা অবলাঙ্গাটা গিয়ে রাইট সাইডে চলে যাবে, রাইট সাইড চলে গিয়ে ব্রেনের লেফট সাইড থেকে শুরু হয়ে ব্রেনের রাইট সাইডে যাবে। অনুরূপভাবে ব্রেনের আমাদের স্পাইনার আমাদের রাইট সাইড থেকে যত ভাইব্রেশন পজিশন উপরগুলি যখন উপর দিকে উঠবে ডরসাল কলাম দিয়ে, সমস্ত অ্যাসিনিক ট্রাকটা উপর দিকে উঠে ওই মিডল অবলাঙ্গাটাতে ক্রস করে কোথায় আসবে, লেফট সাইডে চলে আসবে, লেফট সাইডে চলে গিয়ে সেরিব্রামে যাবে। এই যে আমার যে মশার অনুভূতি, জ্বালা পড়ার যে ভাইব্রেশন, কোনো রকম পজিশন, আমি কোন পজিশনে আছি, এই অনুভূতিটা ডরসাল কলাম দিয়ে আমাদের ব্রেনের রাইট সাইডটা যাবে লেফট সাইডে, লেফট সাইডটা যাবে রাইট সাইডে। এটা আমাদের একটা ডরসাল। এরপর আমরা আসবো যে অ্যান্টেরিয়র, তাই কিন্তু লেটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক, যেটা অ্যাসিনিন ট্রাক আমরা বলতেছি। স্পাইন মানে স্পাইনোথ্যালামিক মানে হলো স্পাইনাস থেকে থ্যালামাসে যায়, এই নামটাও তাই। লেটারাল স্পাইনোথ্যালামিক ট্রাকটা লেটারাল সাইড থেকে এসে সঙ্গে সঙ্গে অপোজিট সাইড ক্রস করে ফেলে। সে এই পাশের অনুভূতিটা সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডের এই লেটারাল থেকে এই যদি রাইট সাইড থেকে সঙ্গে সঙ্গে লেফট সাইড চলে যাবে, লেফট সাইড চলে থেকে ডাইরেক্ট উপর দিকে উঠে মিডল অবলাঙ্গার দিকে কী করবে, ব্রেনের লেফট সাইডে ব্রেনে সাপ্লাই দিবে। তাহলে এক্সেপশন হচ্ছে লেটারাল স্পাইনোথ্যালামিক ট্রাক সঙ্গে সঙ্গে ক্রস করে উপর দিকে উঠবে, আর ওদিক থেকে অন্য অন্য যে পোস্টেরিয়র ডরসাল কলাম থেকে বা ভেন্ট্রাল কলাম থেকে যেগুলি যাবে সবগুলো উপর দিকে উঠে মিডল অবলাঙ্গাতে ক্রস করে ব্রেনের অপর সাইডে যাবে। এটা এই কথাটা আমাদের খুব ভালো মনে রাখতে হবে। এবার আসি আমাদের ডিসেন্ডিং ট্রাক। সে আমাদের ব্রেনের এই যে ব্রেনের যে আমরা আঁকলাম লেফট, এখানে যদি আমি বলি রাইট সেরিব্রাম লেফট সেরিব্রাম, এই রাইট সেরিব্রাম থেকে আমাদের দুইটা ট্রাক যাবে, একটা হচ্ছে কি পিরামিডাল ট্রাক আর কর্টিক স্পাইনাল ট্রাক যেটা ডিসেন্ডিং ট্রাক আসছে, আর একটা হচ্ছে বালবার ট্রাক। এই বালবার ট্রাকগুলো এবং পিরামিডাল ট্রাক আর বালবার ট্রাক কাকে বলতেছি, পিরামিডাল ট্রাক হচ্ছে কর্টিক স্পাইনাল ট্রাক, যেগুলো রাইট সাইড থেকে, খুব খেয়াল করেন, রাইট সাইড থেকে যেই ইম্পালসগুলো সে আমি বাম পা নাড়াইতে চাচ্ছি, তাহলে আমার ব্রেনের ডাইন সাইড কী করবে, একটা অনুভূতি দিবে, সেখানে কি করবে, সেখানে আপনার ইন্টারনাল ক্যাপসুল, তারপরে বেজাল গ্যাংলিয়া হয়ে আমাদের মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা গিয়ে কী করবে, এটা ক্রস হয়ে যাবে। সে রাইট সাইড থেকে এটা কী করবে, ইন্টারনাল ক্যাপসুল, থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, মিড ব্রেন, পন্স নিচে নামবে। যখনই মেডুলা অবলাঙ্গাটাতে আসবে তখন এই অনুভূতিটা, এই নির্দেশনাটা লেফট সাইডে কোথায় যাবে, লেফট সাইডে চলে যাবে। লেফট সাইড থেকে নিচের দিকে নেমে এসে এই অ্যান্টেরিয়র হর্ন দিয়ে আমার কী করবে, এই মোটর ফাংশন হিসাবে আমার বাম পাটা আমার সামনের দিকে উঠালাম। তাহলে এইটা হচ্ছে আমার কি ডিসেন্ডিং ট্রাক। সেই ডিসেন্ডিং ট্রাকগুলো কী করে, মেডুলা অবলাঙ্গাটা থেকে ক্রস করে নিচের দিকে নামে। আমি আবার বললাম রাইট সাইডের যে ইম্পালসগুলো কর্টিক স্পাইনাল ট্রাকগুলো এগুলো নিচের দিকে নেমে মেডুলা অবলাঙ্গাটা ক্রস করে লেফট সাইডে এসে আমার লেফট সাইড অ্যাকশনে যায়। অনুরূপভাবে লেফট সাইডের আমার সমস্ত যত ইনফরমেশন পিরামিডাল ট্রাক যতগুলি আছে সেগুলি কী করবে, মেডুলা অবলাঙ্গাটা দিয়ে রাইট সাইডে চলে গিয়ে নিচের দিকে নেমে এসে টার্গেট অর্গানে যাবে। এটা ক্লিয়ার এই ব্যাপারটা। এবার আসি পিরামিডাল ট্রাক দুইটা, একটা হচ্ছে বালবার ট্রাক, একটা হচ্ছে বললাম কর্টিক স্পাইনাল ট্রাক, একটা হচ্ছে বারবাল ট্রাক। বালবার ট্রাক হচ্ছে যে আমাদের ক্রেনিয়াল নার্ভ, আমরা বলছিলাম যে আমাদের ব্রেনে মিড ব্রেন থাকে, সেই মিড ব্রেন কোথায় দর্শক, আমরা বলছিলাম যদি আমাদের এই স্পাইনাল এটা সেরিব্রাম হয় তাহলে এখানে কি হবে, এখানে আমাদের মিড ব্রেন, এটা হবে পন্স, এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। এই যে আমাদের পন্স মেডুলা অবলাঙ্গাটা, এই মেডুলা অবলাঙ্গাটাতে আমাদের অনেকগুলো নার্ভ আছে। কি বলছিলাম আমরা, মাঝখানে আপনার সেন্ট্রাল সার্কাস, তারপরে আমাদের কি পিরামিড, তারপরে অলিভ, কি বলছিলাম আমরা অলিভ। এই অলিভ পিরামিড, অলিভের মাঝখানে আছে 12 হাইপোগ্লোসাল নার্ভ। তার লেটারাল সাইডে কি আছে, 3টা নার্ভ। এর হলো 12, 9, 10, 11, 9, 10, 11। এটা কোথায় আছে, আমাদের লেটারাল সাইডে আছে অলিভ, এবং লেটারাল সাইডে যে আমাদের যে সেরিবেলাম ওই পাশটাতে এই 3টা নার্ভ আছে। আর উপরে কি আছে, মাঝখানে কি বলছি 12, উপরে আছে আবার 9, 10, 11, 6, 7, 8 পন্স এবং মেডুলার জাংশন। কি বলছি দর্শক, পন্স এবং মেডুলার জাংশনে কি আছে, 6, 7, 8, 6, 7, 8। আর মাঝখানে কি আমরা বললাম, এখানে 12 বললাম। আর একদম একটা বড় নার্ভ 5 নম্বর নার্ভ, যে ট্রাইজেমিনাল নার্ভ, এই নার্ভটা আমাদের মিড ব্রেনেও আছে, পন্সও আছে, মেডুলা অবলাঙ্গাটা বড় একটি নিউক্লিয়াস, যেই নার্ভটা একটা এক্সেপশনাল নার্ভ, যার নিউক্লিয়াস এগুলিতে আছে। এই যে এগুলি বলতেছি, এই নার্ভগুলো নিউক্লিয়াস। দর্শক লক্ষ্য করেন, এই নার্ভটা আমি যদি বলি যে হাইপোগ্লোসাল মাসেলের নার্ভের কাজ কি, আমার কথা বলা, আমার মুখের মুভমেন্ট করা, গেলা, ঢোক গেলা, এগুলি কাজ। এই কাজগুলো যে এখানে আসতেছে, তার নিউক্লিয়াসটা কোথায়, নিউক্লিয়াসটা ওই জায়গায়। হ্যাঁ, আমার কি মনে আছে, আমাদের একটা সেল যখন আমরা পড়ি, সেই সেলের আমরা বলছি কি এটা নিউক্লিয়াস। অনুভাবে আমার একটা নার্ভ টিস্যু যদি আমরা রাখি, একটা নিউরন যদি আমরা রাখি, সেই নিউরনে যদি এটা যদি আমাদের একজন হয়, তাহলে নিউক্লিয়াস হচ্ছে এই জায়গাটায়।
এটা হচ্ছে সেল বডি, এখানে ডেনড্রাইট, এই নিউক্লিয়াসটা এই জায়গা একটু খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, এটা হচ্ছে সেল, এখানে সাইটোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এটা ডেনড্রাইট, এটা এক্সন। বাট এই যে নিউক্লিয়াস, সেল বডি নিউক্লিয়াসটা কোথায় আছে? এই জায়গাটাতে আছে। আর তার ফাইবার, লম্বা ফাইবার তার নিচে দিকে চলে আসছে। ক্রেনিয়াল নার্ভেও তাই, নার্ভটা উৎপত্তি ব্রেনে, তার অ্যাকশন কিন্তু তার ফাইবার কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। অনুরূপভাবে এই যে হাইপোগ্লোসা বললাম, এটা আছে কোথায়? এই হাইপোগ্লোসাটা আছে কোথায়? এই যে আমি বলছি একটু আগে যে এই মিড ব্রেনে। হাইপোগ্লোসাটা কোথায় আছে? আমাদের মেডুলা অবলাঙ্গাটায়, অলিভ এবং পিরামিডের মাঝখানে। ঠিক আছে, যাই হোক, যে কথাগুলি বলছিলাম যে এই নার্ভগুলো আমাদের কোথায় উৎপত্তি, আমি যেটা বলতেছিলাম মেডুলা অবলাঙ্গাটাতে। হ্যাঁ, তো এখন এই যে কর্টিকো বালবার ট্রাক, কর্টিকো বালবার ট্রাকে কী করতেছি? এই যে সেরিব্রাম, রাইট সাইডে একটা সেরিব্রাম আছে, রাইট সাইডে একটা সেরিব্রাম আছে, লেফট সাইডে একটা সেরিব্রাম আছে। এই রাইট সাইডের থেকেও এই 12 নম্বর এই কানেকশন, এই নিউক্লিয়াসের মধ্যে এখান থেকেও সাপ্লাই আছে, এখান থেকেও সাপ্লাই আছে। অনুরূপভাবে এখানেও তাই। সাপোজ মনে করেন যে 10, 11, 12 ওখানেও তাই, এখান থেকেও সাপ্লাই আছে, এখান থেকেও সাপ্লাই আছে। অর্থাৎ এই দুই জায়গারই নার্ভ সাপ্লাই কোথায় আছে? ওই আমাদের নিউক্লিয়াসে নার্ভ সাপ্লাই দেয়। আর এই যে নার্ভ সাপ্লাইগুলো, এটা বলতেছি কর্টিকো বালবার ট্রাক। এটাকে কি বলতেছি আমরা? কর্টিকো বালবার ট্রাক। আমরা একটু পরে বালবার আর সিডো বালবার এবং সিডো বালবার যে প্রবলেম, এটা নিয়ে আমরা একটু পরে আমরা আলোচনা করব। আমরা ওইদিকে যাচ্ছি না, আমাদের রিক্যাপ করতেছি বলে আমরা এগুলো বলতেছি। যাই হোক, আমরা তাহলে পিরামিডাল ট্রাক, এই বালবার ট্রাক, পিরামিডাল কর্টিকো পিরামিডাল ট্রাক সম্পর্কে আমরা জানলাম। তার মূল কথা হচ্ছে যে রাইট সাইডটাতে কী করবে? মেডুলা অবলাঙ্গাতে ক্রস করে নিচের দিকে নামবে। আর যেটা আমরা বলতেছিলাম যে বালবার ট্রাক, ওটা কিন্তু এখানে কী করবে? এটা সেরিব্রাম থেকে এসে কোথায় যাবে? ওই ক্রেনিয়ালের যে মেডুলা অবলাঙ্গাতে তার ডিস্ট্রিবিউশন হবে। আর তখন এটাকে কী বলতেছি? কর্টিকো বালবার ট্রাক। এবং এই যে এতটুকুকে বলবো আমরা আপার মোটর নিউরন। এখন এখান থেকে ওই যে আমার ফ্যারেঞ্জ মাসেলে যে নার্ভটা যাবে, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আর এতটুকু কি বলতেছি আমি? আপার মোটর নিউরন। আর ওই নিউক্লিয়াস থেকে আমার ফ্যারেঞ্জ, আমার ইপিগ্লুটিস, আমার মাসেলে যে নার্ভটা যাবে, সেটাকে বলতেছি লোয়ার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন আমরা বুঝলাম। অনুরূপভাবে যেটা আমি একটুকে বললাম না, যে আমার রাইট সাইড থেকে আমি যদি বলি আমি পাটা উঠাবো, রাইট সাইড থেকে যে অনুভূতি লেফট সাইড দিয়ে যে আমার এই স্পাইনাল কর্ড পর্যন্ত যে আসছে, ওটা হচ্ছে আপার মোটর নিউরন। আর স্পাইনাল কর্ড থেকে আমার পাটা যে আমি তুললাম, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে অ্যান্টেরিয়র হর্ন থেকে আমার টার্গেট অর্গান পর্যন্ত যে নার্ভটা, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার করলাম। তাহলে আমরা বুঝলাম যে অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক সম্পর্কে আমরা ধারণা নিলাম। তারপরে আমরা বলছিলাম ব্রাউন-সি কর্ড সিনড্রোম, যেটা আমরা আলোচনা করেছিলাম। ব্রাউন-সি কর্ড সিনড্রোম কি বলছিলাম আমরা? ব্রাউন-সি কর্ড সিনড্রোম বলছিলাম আমরা, এটা যদি আমাদের একটা স্পাইনাল কর্ড হয়, সেই স্পাইনাল কর্ডে যদি কোনো একটা লেটারাল সাইড যদি হেমিসেকশন যদি ক্রস ড্যামেজ হয়ে যায়, দর্শক লক্ষ্য করতে হবে একটা সাইড, তাহলে দেখা গেল যদি এটা ভেন্টার হয়, আমি ধরলাম যে আমার আল্লাহ না করুক, আমার বাম পাশের স্পাইনাল কর্ডের অর্ধেক ড্যামেজ হয়ে গেছে। তাহলে কি কি সমস্যা দেখা দিবে? সমস্যা কি দেখা দিবে? যেহেতু আমার এই বাম সাইড নষ্ট হয়েছে, আমার যদি এখান থেকে নষ্ট হয়ে যায়, তাহলে আমার এই এতটুকু মানে এটা যদি পুরাটা হয়, এতটুকু ড্যামেজ হয়েছে স্পাইনাল কর্ডের, এতটুকু এই পাশ ঠিক আছে। তাহলে লক্ষ্য করেন, যদি আমার বাম সাইডের সমস্যা হয়, তাহলে বাম সাইডের আমার কি যাবে না, আমার এই ডরসাল যে ভাইব্রেশন পজিশন, এটা উপরে দিকে উঠবে না, উপরে এখান থেকে আটকে গেছে, নাই, যাবে না। তাহলে সেম সাইডের বাম সাইডের কোনো ভাইব্রেশন পজিশন আমার ব্রেনে যাবে না, আমার কোনো অনুভূতি থাকবে না। ঠিক আছে, অনুরূপভাবে আমার রাইট সাইডের যেই বলছিলাম যে স্পাইনাল কর্ড দিয়ে যে মেডুলা অবলাঙ্গা দিয়ে নিচের দিকে যে আসতো, হ্যাঁ, সেই আসার অনুভূতি আমার পাটা কী হবে না, আমার যাবে না। কারণ আমার ব্রেন ঠিক আছে, বাট স্পাইনাল কর্ড এখানে না সরার কারণে আমার মোটর ফাংশন নষ্ট হয়ে যায়। আমার বাম সাইডের পায়ে নাড়াচাড়া আমার একদম থাকবে না, ভাইব্রেশন পজিশন তাও থাকবে না। কিন্তু এই পাশে কিন্তু পেইন টেম্পারেচার সেন্সেশন থাকবে। কেন থাকবে? কারণ এখানকার যদি আমি এখানে আমার যে চিমটিকাটি পেইন টেম্পারেচার অনুভূতিটা সঙ্গে সঙ্গে ক্রস হয়ে উপর দিকে উঠতেছে। অর্থাৎ এই বাম পাশের সমস্ত টেম্পারেচার পেইন কিন্তু আমি বুঝবো। কেন বুঝবো? কারণ এই পাশ দিয়ে এসে এটা উপর দিকে যাবে, কিন্তু এই পাশের পেইন টেম্পারেচার থাকবে না, কারণ এটা তো এই পাশ দিয়ে এসে এখানে আটকে যাবে, ও তার উপর দিকে উঠতেছে না। আর এই যে সিনড্রোমটাই বাউন্সি কর্ড, একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করছেন, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে বাউন্সি কর্ড সিনড্রোম। তাহলে বাউন্সি কর্ড সম্বন্ধে কি বলতাম, যে যদি আমাদের একটা অংশ স্পাইনাল কর্ডে নষ্ট হয়, তাহলে সেটাকে আমরা বলছি বাউন্সি কর্ড সিনড্রোম। এবার আসবো আমরা লেটারাল ম্যালুলারি সিনড্রোম কি।
আমরা এর আগে পড়ছিলাম লেটারাল মেডুলার সিনড্রোম হচ্ছে আমাদের ওই সিনড্রোম আমরা এই পাঁচটা বলতেছিলাম, এই পাঁচটা যদি আমরা বলতেছিলাম এই যে মেডুলা অবলাঙ্গাটাতে আমাদের যে বললাম যে 14 নাম্বার 12 নাম্বার নার্ভ, তারপর বলতেছি আমরা 9, 10, 11, এই পাঁচটাতে যদি পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এই পাশে আমার কী হবে, আমার এই পাশে আমার অনুভূতি ড্যামেজ হয়ে যাবে, আমি বুঝবো না। ফলে কি হবে, আমার যে পাশটাতে সমস্যা হবে এই পাশের কি হবে, টোসিস হবে, চোখ নিচে নেমে আসে, আপনার এই পাশে আমার চোখ শুকনো হয়ে যাবে, টোসিস হবে, এবং আমি চোখ উপরে তুলতে পারবো না, মিউসিস হবে, এবং চোখটা ড্রাই হবে, এবং সেই সাথে সাথে আমার এই যে ঢুকতে কথা সমস্যা হবে, আমি কথা বলতে সমস্যা হবে, কথা নাক দিয়ে বেজে আসবে, এবং আমার ব্যালেন্স সমস্যা, আমি অ্যাটাক আটকে যাবো, একটু হাঁটতে গেলে আমি আর আসতে পারবো না, আটকে যাবো, হ্যাঁ, ব্যালেন্সের সমস্যা হবে। এই সমস্ত সমস্যাগুলো কি হবে, সিম্প্যাথিক নার্ভের সমস্যা হবে। এবং এই যে সমস্যাগুলো একটা পাশ, হ্যাঁ, একটা পাশের এই লেটারাল এই নার্ভগুলি ক্রেনিয়াল নার্ভের সমস্যাগুলি কারণে যে সিমটমগুলি দেখা দিবে সেই সিমটমগুলি আমরা বলতেছি কি লেটারাল মেডুলারি সিনড্রোম। লেটারাল মেডুলারি সিনড্রোম, লেটারাল মেডুলার এক পাশটায় এই সমস্যাগুলো ব্রেনের কারণে যে সমস্যাগুলো হবে সেটাকে আমরা কী বলবো, লেটারাল মেডুলারি সিনড্রোম বলবো। এই হচ্ছে মোটামুটি আমাদের আমরা বিগত আলোচনা করেছিলাম। এখন আমরা একটা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ সিডো বালবার আর বালবার পলসি। সিডো বালবার এবং বালবার পলসি কাকে বলে, খুব দর্শক লক্ষ্য করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়। যেটা আমরা বলতেছিলাম, আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে যদি এটা আমাদের সেরিব্রাম হয়, এটা যদি সেরিব্রাম হয়, আর এটা যদি মিড ব্রেন হয়, এটা যদি পন্স হয়, আর এটা যদি মেডুলা অবলাঙ্গাটা হয়, তাহলে এই মেডুলা অবলাঙ্গাটাতে এই যে বললাম আমরা যে 9, 10, 11, 12 এই নার্ভগুলোর সাপ্লাই কি এখান থেকেও আছে, এখান থেকেও আছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যদি এখান থেকে আবার টার্গেট অর্গানে যাচ্ছে, তাহলে যদি এই জায়গাতে প্রবলেম হয় এর নিচে, তাহলে সেটা হচ্ছে আমাদের বালবার পলসি। আর যদি এই জায়গাতে সমস্যার কারণে যদি আমাদের যে সমস্যা দেখা দিবে সেটা হচ্ছে সিডো বালবার পলসি, লক্ষণই আলাদা। তাহলে এখানে সমস্যা হবে কোন কোন কারণে, এমন একটি স্ট্রোক হইলো ব্লাড ভেসেল দুই সাইডটাতে সমস্যা, কারণ দুইটা নার্ভ এইটাতে সমস্যা দেখা দিতে চাইলে আমার দুইটা নার্ভ কাটা দিতে হবে। দুইটা নার্ভ কখন কাটা যাবে, একটা হলো ট্রমা, প্রচণ্ড আঘাত, একটা রক্ত জমা, একটা টিউমার, আর একটা হলো প্রচুর হ্যামোরেজ বা কোনো কারণে ব্লিডিং হয়ে দুইটা নার্ভ যদি সমস্যা হয়, তিনটা কারণে ইউজুয়ালি আমাদের কি হতে পারে, সিডো বালবার পলসি হবে। আর বালবার পলসি কী হবে, এই যে লেটারাল এই পাশ থেকে যদি আমাদের টার্গেট অর্গান পর্যন্ত যে প্রবলেমগুলি হবে সেটা হচ্ছে বালবার পলসি। তাহলে এই বালবার পলসি এবং সিডো বালবার পলসি দুইটা যে আমি বুঝবো কীভাবে, কী কী লক্ষণ থাকবে। একটা হলো বালবার পলসিতে আমরা কী কী রাখবো, বালবার পলসি কী কী কারণ হতে পারে, একটা পোলিওমাইলাইটিস। দর্শক পোলিওমাইলাইটিস হচ্ছে আমাদের বহুত আগে আমাদের দেশে পোলিও খুব মাথাচাড়া দিয়ে উঠছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের সেই অংশে পোলিও নাই। এই পোলিও ভাইরাসটা একটু দিকে উঠে ওই ঠিক তার একটা পাশটাতে যদি ওই নার্ভগুলিরে লোয়ার মোটর নিউরনকে যদি অ্যাটাক করে তাহলে আমার ওই পাশটা কী হবে, পোলিওমাইলাইটিস হয়ে আমার বালবার পলসি দেখা দিবে। নাম্বার 2 কী হতে পারে, যে গুলেনবারি সিনড্রোম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা এখন আবার বলি সেই গুলেনবারি সিনড্রোম হচ্ছে যে আমাদের বডি যে অ্যান্টিবডি তৈরি হয় যে জীবাণুর বিরুদ্ধে, সেই অ্যান্টিবডি কী করে উপর দিকে উঠতে কী হতো, আমার ক্রেনিয়াল নার্ভ যে অ্যাটাক করে তাহলেও আমাদের বালবার পলসি হবে। এবার আসবো কি মায়াস্থানে গ্রাভিসের জন্য হতে পারে, এবং বিভিন্ন রকম পোকামাকড় সাপ কামড় দিলেও হতে পারে, বুটুলিজম হলেও হতে পারে। বুটুলিজম একটা ধরনের জীবাণু যেটা কারণেও কী হতে পারে, বুটুলিজম ইনফেকশন হয়েও আমাদের এই বালবার পলসি হতে পারে। এখন বালবার পলসি আর সিডো বালবার পলসি পার্থক্য করবো কীভাবে, কী কী লক্ষণ থাকবে। একটা হচ্ছে বালবার পলসিতে আমাদের কি হবে, লোয়ার মোটর নিউরন হবে, আর সিডো বালবার আপার মোটর নিউরন হবে। কেন, কারণ আমরা বলছি যে মিড ব্রেন থেকে সেরিব্রাম থেকে আমাদের এই মেডুলা অবলাঙ্গাটের কানেকশানে এইখানে যদি প্রবলেম হয় তাহলে সেটা হবে সিডো বালবার, আর এই নিচ থেকে হলে হবে বালবার পলসি। তো সিডো বালবার কী হবে, সিডো বালবার হাইপারটোন হবে, আপার মোটর নিউরন হবে, আর নিচে হলে লোয়ার মোটর নিউরন হবে। এখন আমাদের লোয়ার মোটর সিডো বালবার হলে আমরা কি দেখব, সিডো বালবার দেখবো এই টোনটা থাকবে হাইপার। সে যদি আমি কি বলবো, যদি আমি দেখি যে কোন কোন নার্ভগুলিতে হবে, একটা যেটা বললাম যে 9, 10, 11, 12 এটা একটা নার্ভ কথা বললাম। রিফ্লেক্স কী হবে, রিফ্লেক্সগুলো লোয়ার মোটর মানে বালবারে ডিমিনিশ হবে, সিডো বালবারে হাই হবে, কারণ সিডো বালবার তো আপার মোটর নিউরন আর বালবারটা লোয়ার মোটর নিউরন, কারণ নিউক্লিয়াস থেকে টার্গেট অর্গান। এখন রিফ্লেক্স কি হবে, লোয়ার মোটর নিউরনে কি হবে, এটা ডিক্রিজ হবে, আর আপার মোটর নিউরনে এটা হাই হবে। কিভাবে বুঝবো, যেমন জ জার্ক যদি আমি করি তাহলে জ জার্কে এই বালবার পলসিতে কি হবে, ডিমিনিশ হবে।
জার্কের এখানে যদি আমি কি করি, আমি যদি এখানে পুশ করি, তাহলে এই যে তার এই জটা এরকম একটা রাখা হয়, একটু হাইপার হবে কোনটাতে, যদি বালবার পলসি হয়, সিডো বালবার হয়। আর বালবারে কি হবে, নর্মাল থাকবে, ডিমিনিশ কম থাকবে, অত বেশি হবে না। যেমন ও নর্মাল, ও সুস্থ ব্যক্তি, কারণেই ওর সিডো বালবারও না বালবারও নর্মাল আছে, এই কারণে কি হচ্ছে, অত বেশি হচ্ছে না, নর্মাল আছে। হয়তো এখন কার্ড হবে ভাই আসে নাই, বা আমার ট্যাপিংটাও ঠিক মতো হয় নাই, কিন্তু এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমার জারগুলো কী হবে, আমাদের জারগুলো বালবারে ডিমিনিশ হবে, সিডো বালবারে হাই হবে। টাংটা কি হবে, জিপটা কি হবে, জিপটা যদি আমি সিডো বালবার বলি, কারণ আপার মোটর নিউরন, তখন এটা হবে ছোট্ট হবে। আমি রুগীকে যদি জিপ বের করতে বলি তাহলে ছোট হবে, আর খুব টোন ছোট থাকবে, টোন বেশি থাকবে, যার ফলে কি হবে, এরকম ছোট হয়ে আসবে। আর বালবার পালসিতে কি হবে, এটা ফ্লাসিড হবে, জিপটা ফ্লাসিড হবে, এমন কি হবে, অর্থাৎ ফ্যাসিকুলেশন হবে। আমার জিপটা কিন্তু কাঁপানোর চেষ্টা করতেছি আমি, ফ্যাসিকুলেশন হবে, কাঁপবে এবং বড় হবে, ফ্লাসিড হওয়ার কারণে জিপটা বড় হয়ে থাকবে এরকম। আর বালবারে, সিডো বালবারে ছোট হবে। এই দুইটা দিকে আমরা বুঝবো। এছাড়াও আমি যদি এই মুভমেন্টও প্রবলেম হবে, কারণ হচ্ছে যদি সিডো বালবার হয় তাহলে তার জিভের মুভমেন্টও ঠিক মতো থাকবে না। আমি যেরকম নিতে বলি পারবে না। এইটা দুইটা থেকে বুঝবো। স্পিচ কি হবে, স্পিচ নাকে বাজায়, যদি সিডো বালবার হয় তাহলে নাকে বাজায় আসবে, নাকে বাজায় কথাগুলি বলার সময় যেমন সবগুলি কথা নাকে কথা বলবে। আর জার্কতে বললাম আমরা। আর কি হবে, খাবার নাক দিয়ে আসতে পারে, বালবারে কি হবে, খাবার নাক দিয়ে আসতে পারে, সিডো বালবারে খাবার নাক দিয়ে আসবে না, কারণ ওখানে তো আপার মোটর নিউরন। আর ইমোশনালি সিডো বালবারে পেশেন্ট ইমোশনাল হয়ে যাবে, খুব আবেগপ্রবণ হয়ে অন্য মনে কথাবার্তা বলবে, বাট বালবারে তার ইমোশনাল কোনো ইনটেক, কারণ ব্রেন তো ইনটেক আছে, এখানে তার নিচের দিকে সমস্যা, এই জন্য তার ইমোশনাল কথাবার্তা তার বলবে না। এই সমস্ত লক্ষণগুলি যখন দেখব, তখন আমরা এই যে একটা রোগী আমরা বুঝবো কী করে। এই পেশেন্টগুলো সাধারণত প্রায় ভালো রোগী হঠাৎ করে খেতে পারতেছে না, গিলতে পারতেছে না, পানি নাক দিয়ে উঠে আসতেছে এবং তার ঢোক গিলতে সমস্যা হচ্ছে, তখনই আমরা কিন্তু এই বালবার সিডো বালবার আমার মাথায় আসবে আমাদের, এবং তখন আমরা দুইটা দিয়ে আমরা এক্সক্লুড করে নেব যে এটা কি বালবার না সিডো বালবার।